টানা বৃষ্টিপাতে শহরের অনেক সড়কেই পানি জমে গেছে। এতে যান চলাচল বিঘ্ন ঘটেছে, বন্ধ হয়ে গেছে অনেক রুটে অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ির চলাচল। এমনকি কিছু কিছু এলাকায় শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রাজধানীর বহু নিচু এলাকাকে পরিণত করেছে অস্থায়ী জলাশয়। বিশেষ করে মিরপুরের কাজীপাড়া, কালশী, মতিঝিল, বিজয়নগর, মগবাজার, মোহাম্মদপুর, পুরান ঢাকার কিছু অংশ এবং ধানমন্ডির এলাকার কিছু অংশে দিনভরই দেখা গেছে সেখানে রাস্তায় জমে আছে পানি এবং যানজট আমরা দেখেছি যে জলজটের পাশাপাশি যানজটও সেখানে তৈরি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে অতিথি এরই মধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ, এবং একই সাথে মোহাম্মদ আব্দুর রহমান খান, উপপরিচালক, আবহাওয়া অধিদপ্তরে। আপনাদের দুজনকে স্বাগত সংবাদচোখে। এবং যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে চাই, আমাদের সাথে যেহেতু মোহাম্মদ আব্দুর রহমান খান আছেন, আপনার কাছ থেকে আমরা একটু প্রথমেই জেনে নিতে চাই যে সামনের দিনগুলোতে আবারও এরকম ভারী বৃষ্টি হবে কিনা, ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। যতটুকু আমরা জানি যে বৃষ্টি বলয়ের এক ধরনের পূর্বাভাস আপনারা এরই মধ্যে দিচ্ছেন। সর্বশেষ আসলে একটু খবরটা জেনে নেই আপনার কাছ থেকে। ধন্যবাদ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে পূর্বাভাসগুলি করি, গতকাল কিন্তু আমরা আরেকটা দীর্ঘমেয়াদী একটা পূর্বাভাসের আমরা মিটিং করে একটা পূর্বাভাসটা জারি করেছি। সেই হিসেবে কিন্তু আমরা অক্টোবর মাসে 1 থেকে 3টি লঘুচাপ যেগুলো আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়ে থাকে, সেই লঘুচাপ থেকে একটি কিন্তু নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে আমরা বলে দিয়েছি। সে হিসেবে গতকাল রাতে থেকে ঢাকা এবং মধ্যাঞ্চল, বিশেষ করে মাদারীপুর, পটুয়াখালী এবং সেই সাথে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ, এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং সেই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ঢাকাতে যেমন আপনারা বলেছেন, আমরাও কিন্তু বলেছি 206 মিলিমিটার ছিল আজ সকাল 6টা পর্যন্ত। এরপরে পরবর্তীতে কিন্তু আরও বৃষ্টিপাত হয়েছে। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আরও 143 মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি। আসলে এই বৃষ্টিপাতটা যখন হয় তখন কিন্তু অল্প সময়ের ভিতরে অধিক বৃষ্টিপাত হয়ে যায়, অতি ভারী বৃষ্টিপাত হয়ে যায়। যে বৃষ্টির পানিটা দ্রুত গতিতে পাস হওয়ার সমস্যা হয়ে যায়, বিদায় কিন্তু আসলে এই ধরনের লগিং সৃষ্টি হয়ে থাকে। আর আমাদের পূর্বাভাস অনুযায়ী কিন্তু আমরা আরও 72 ঘন্টার মধ্যে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে দেশে কোথাও কোথাও। বন্যা হওয়ার সম্ভাবনা কি আছে সামনের দিনে? আসলে বন্যা পূর্বাভাস কিন্তু আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, তারা বন্যা নদীতে কতটুকু পানি হলে বন্যা হবে ওই বিষয়ে তারা কিন্তু আসলে আরও বিস্তারিত বলতে পারবে। তবে এখন পর্যন্ত যে আছে আমাদের যে পূর্বাভাস, বৃষ্টির আমরা পূর্বাভাস দিয়ে থাকি। যেহেতু সাগরে একটু লঘুচাপ সৃষ্টি হয়েছে গতকাল, সেই লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আসলে নিম্নচাপে পরিণত হয়েছে আজ দুপুরের পর থেকে, এবং আজ রাতে সে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা আছে। সেই ঘূর্ণিঝড় যে গভীর নিম্নচাপটি হয়েছে, সেই গভীর নিম্নচাপটি কিন্তু আসলে এখন সে মুভমেন্ট করছে, অর্থাৎ তার গতিপথ কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, এবং এখন পর্যন্ত তার যে গতিপথ, সেই গতিপথ অনুযায়ী যে সে আগাচ্ছে, এবং সে যদি এই গতিপথে সে আগাতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশে উপকূল অতিক্রম করার সম্ভাবনা কম। সে কিন্তু আগামী 3 তারিখে সকাল উড়িষ্যা উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। সেই হিসেবে কিন্তু বাংলাদেশের যে দক্ষিণের যে উপকূলীয় অঞ্চলগুলো, সেই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল এবং আগামী পরশু। এর পরবর্তীতে যখন এই নিম্নচাপটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করবে, এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশের যে এক্সট্রিম নর্দার্ন পার্টগুলো, ওইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে আগামী 4 তারিখ পর্যন্ত মোটামুটি। অর্থাৎ আগামী 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে যেতে হবে। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনি আছেন আমাদের সাথে। বৃষ্টিপাত এক সময় আমাদের কাছে আমরা উপভোগ করতাম, অনেক গল্প, অনেক গান, বৃষ্টি হলেই নানা রকম আমাদের হচ্ছে এরকম আমরা দেখেছি। কিন্তু এখন বৃষ্টি হলে মানুষ বরং বিরক্ত হয়ে যায়, কারণ তাকে দুর্ভোগে পড়তে হয়। নগরের যে অবস্থা, তাতে জলাবদ্ধতা তো আছেই, তার সাথে ড্রেনেজ ব্যবস্থার এত অব্যবস্থাপনা বারবার বলার পরেও এখন হচ্ছে বৃষ্টিকে আমাদের অসহ্য লাগে। এই বিষয়টি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু সমাধান আসলে এখন পর্যন্ত আসলে পুরোপুরি আমরা করতে পারিনি। তারপরেও আবারও আপনার কাছে একই প্রশ্ন, যে সমাধান আসলে কি? জি, প্রথমে আমি বলতে, আপনি যেটা বলছিলেন বৃষ্টি আসলে একসময় উপভোগের ছিল, কিন্তু সেই বৃষ্টিপাত যেটাকে সৃষ্টি করতে হয় সেটাকে রহমত বলেছেন, সেটাকে আমরা এখন এটার যন্ত্রণায় অতিষ্ঠ। এবং এটা কিন্তু আমাদের মনুষ্য সৃষ্ট এই জলাবদ্ধতার সমস্যা, কেননা সৃষ্টিকর্তা এই যে আমাদের ভূখণ্ডে আমাদের যে খাল, বিল, নদী নালা নেটওয়ার্কটা এমনভাবে অবারিতভাবে দিয়েছিলেন
যেটা আমরা বৃষ্টির পানি ধারণ করতে পারি। এই শহরে তো কয়েক হাজার পুকুর ছিল, তাহলে সেটা লোকালাইজ নেবারহুড লেভেলে সেগুলো স্থানীয় পর্যায়ে পানি ধারণ করতে পারতো। তার সাথে আমাদের যে প্রাকৃতিক যে পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল সেটাকে তো আমরা গলা টিপে মেরে ফেলে আমরা যে নগরায়ণ করে, সেই নগরায়ণটা আসলে এখন আমাদের জন্য একটা বড় বোঝা হয়েছে বৃষ্টির সময়, কেননা আমরা নড়তে পারি না। আপনি খেয়াল করে দেখেন গত 20-30 বছর যদি দেখেন, নগর এলাকা সম্প্রসারিত হয়েছে যেসব এলাকায় নর্মালি পানির রিটেনশনের যে এলাকাগুলো ছিল, কালশি থেকে শুরু করে আপনি ঢাকার এদিকে বসিলার দিকে যান, হ্যাঁ আপনার উত্তর পূর্ব যেদিকেই যান, সব দিকেই যে এলাকাগুলোতে আসলে পানি ধারণ করার কথা ছিল সেই এলাকাগুলোতে এখন নগর এলাকা, এবং সেখানটাতে এখন আরো বেশি বৃষ্টির কারণে জলাবদ্ধতা। এমনকি আপনি বসুন্ধরা আবাসিক এলাকা যান, সেগুলো এক সময় ফ্ল্যাট প্রোজন নিচু এলাকা ছিল, সেগুলোকে ভরাট করে আপনি পূর্ব দিকে আমরা তো বালি নদী পর্যন্ত চলে গিয়েছি। তাহলে আপনি যদি ন্যাচারাল সিস্টেমটাকে একদম গলা টিপে মেরে ফেলেন এবং পরবর্তীতে যতই আপনি কৃত্রিম ড্রেন করেন, হ্যাঁ সেটা বড় কালভার্ট করেন, তাহলে সেটা দিয়ে তো আসলে এই পরিমাণ বৃষ্টিপাত, হ্যাঁ 200 মিলিমিটার তো দূরের কথা, ঢাকাতে 50-60 মিলিমিটার বৃষ্টি হলে তো দেখা যায় জলাবদ্ধতা হয়। আর হঠাৎ করে যে এই ধরনের যদি বড় আকারের বৃষ্টি টানা কয়েকদিন হয়, সেটা তো এখন আর ঢাকা সেটা বহন করার মতো কোনো ক্যাপাসিটি নাই। কিন্তু এখন আমরা মিথ্যে আশ্বাস কারোর পক্ষে দেওয়াটাই সেটা সমীচীন হবে না যে আপনি বড় বৃষ্টিপাতে ঢাকায় ঢুকবে না, বরঞ্চ ঢাকার যে এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে সেটা সর্বোচ্চ পর্যায়ে আপনি কি পরিমাণ আপনি সেটাকে কার্যক্রম বাড়াতে পারেন, তার সক্ষমতা বাড়াতে পারেন, সেই আলাপটা হতে পারবে। সেই আলাপের মধ্যেই আছে যে আমাদের এক্সিস্টিং যতগুলো সেই সক্ষমতা আসলে কি হতে পারে, মানে আপনার কাছে পরামর্শ আমরা জানতেই চাই যে মানে কি করলে পরে আসলে সেটা হচ্ছে যে আপনার সর্বোচ্চ পর্যায়ে তার গতিশীল রাখা, সেখানে যদি কোনো ধরনের জলাজলটা পরিষ্কার করার পাশাপাশি খালগুলোর মধ্যে কানেক্টিভ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিশদ পরিকল্পনাতে এটা বলা আছে, কিন্তু সেটা করা যাবে যেখানে সম্ভব। অনেক খালগুলো পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে, অনেকগুলো এমনভাবে বক্স কালভার্ট করা হয়েছে সেগুলো আর চাইলেও আগের মতো তার সেই অর্থসমূহগুলো তৈরি করা যাবে না। আবার যেই কৃত্রিম যে আমাদের যে ড্রেনগুলো আছে, সেই ড্রেনগুলো তো ময়লা আবর্জনা এমন অবস্থা, অধিকাংশ ড্রেনগুলো তার সক্ষমতার 50% কাজ করছে না। তাহলে কমিউনিটি পর্যায়ে কিন্তু সচেতনতার সেই কাজটা কখনই হয় নাই। জনগণকে বলা যে আপনারা কখনোই ড্রেনে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলবেন না, যার বাড়ির পাশে বা যার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে যে ড্রেন আছে তাকে সেই করতে, সেই ড্রেনটাকে তদারকি করার জন্য তাদেরকে এঙ্গেজ করা, প্রণোদনা দেওয়া, বাধ্য করা, ক্ষেত্র বিশেষে কোনো কোনো ক্ষেত্রে আইনের প্রয়োগ করা যে আপনারা চাইলেই কোনো এলাকাবাসী, কোনো নগরবাসী চাইলে ড্রেনগুলোকে ময়লা ফেলতে পারেন না। আবার ইঞ্জিনিয়ারিং সমস্যা, আপনি যেহেতু এই যে ড্রেনের ব্যবস্থার কথাটি বলছেন বা নগরের যেই এই যে আমরা যেখানে খুশি সেখানে ময়লা ফেলে নিজেরাই আসলে নোংরা করি, তারপর যখন এই ধরনের জলাবদ্ধতা তৈরি হয় আমরা বলতে থাকি যে নগর একেবারেই নষ্ট হয়ে গেছে। এই মানুষগুলো যখন আমাদের নিজেদের দেশেরই একটা অংশে বা ঢাকা শহরের একটা অংশে যখন আমরা চলাফেরা করি, আমরা ফুটপাথ ব্যবহার করি ঠিক মতো, আমরা কোথাও ময়লা ফেলি না। অর্থাৎ আমরা যদি ক্যান্টনমেন্ট এরিয়ার কথা যদি জিজ্ঞেস করি সেখানে আমরা দেখি, এবং একই সাথে যখন এই মানুষগুলো আমরা দেশের বাইরে যাই তখন আমরা খুব ওদের দেশের এই আইনগুলো, কোথাও ময়লা ফেলবো না, ডাস্টবিনেই ফেলবো, এই জিনিসগুলো কিন্তু আমরা মেনে চলি। নিজের দেশের ক্ষেত্রে আসলে যে এত অনীহার জায়গাটি, এটি কি আপনার কাছে কি মনে হয় যে এক ধরনের সচেতনতার পাশাপাশি আমরা কখনোই দেখিনি যে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে খুব বড় ধরনের একটি আইনি কোনো ব্যবস্থা আসলে কারো বিরুদ্ধে নেওয়া হয়েছে? জি, সেটা খুবই রাইটলি বলেছেন যে আসলে সবকিছুর পেছনে থাকে এনফোর্সমেন্ট। আপনি অবশ্যই সচেতন করবেন, সেটা ভিন্ন আলাপ, কিন্তু যদি আপনি এনফোর্স না করেন, বাধ্য না করেন, এবং ক্ষেত্র বিশেষে যিনি ভায়োলেট করবেন যে কোনো ধরনের আমাদের পাবলিক নর্মস, তাহলে তাকে যদি আপনি শাস্তি না দেন, পৃথিবীর কোথাও কাজ করে না। ক্যান্টনমেন্টে কাজ করে, কেননা সেখানে মানুষ জানে সে যদি ভায়োলেট করে যে কোনো ধরনের রুলস, তাহলে তাকে কি করা হবে, তাকে পেনালাইজেশন করা হবে। ঠিক তেমনি বিশ্বের উন্নত দেশেও চাইলে আপনি ময়লা ফেলতে পারবেন না, ময়লা ফেলার সাথে সাথে আপনি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এসে আপনাকে সেটা অনুযায়ী ব্যবস্থা নেবে। তাহলে এনফোর্সমেন্টের জন্য তো রাষ্ট্র তৈরি হয়, রাষ্ট্র সেই এনফোর্সমেন্টের জায়গায় কখনোই সেভাবে সচেতন না। বরঞ্চ আপনি জানেন হয়তো যে বিস্ময়করভাবে আমাদের সরকারি সংস্থাগুলো তারা কি করে, আমাদের ওয়াটার রিটেনশন পন্ড সেগুলো ভরাট করে বিভিন্ন ধরনের স্থাপনা করে, অনেক হাউজিং হচ্ছে সরকারি বিভিন্ন বাহিনীর হাউজিং, সেগুলো ওয়াটার রিটেনশন এলাকা, হ্যাঁ আমাদের বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ তো ভায়োলেট করে সেটাকে দেখে বা নিজেরা ব্যবসায়িক লাভের কারণে প্রাইভেট কর্তৃপক্ষ একের পর এক ভায়োলেশন করছে। এবং আমাদের যে আইনগুলো আছে, যে আমাদের যে 2000 সালে আমরা আইন করেছি, 2000 পরে 25 বছর হলো, কিন্তু সেই অনুযায়ী যে আমাদের জলাশয় জলাধার যারা ভরাট করছে তাদেরকে কাউকে আমরা এখন পর্যন্ত এটার কারণে কোনো ধরনের কারাদণ্ড দিতে পারলাম না।
হ্যাঁ, এবং এটা একটা ভয়ঙ্কর প্রবণতা যে রাষ্ট্র কারোর জন্য দেখা যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে বা একরের পর একর ভরাট করছে, কিন্তু সে জলাশয় জলাধার যারা ভরাট করে তাদের আইনের আওতায় নেয় না। আবার আমরা যখন ব্যক্তি পর্যায়ে যখন বড় বড় বিল্ডিং করি তখন বাড়ির আশেপাশে 40% জায়গা ফাঁকা রাখার কথা, সেই 40% এলাকাটা পুরোটা কনক্রিট করে ফেলি, বা কখনো কখনো বেসমেন্টে আমরা উপরে দেখাই সবুজ, বেসমেন্টে পুরোটা কনক্রিট। তাহলে যে ন্যাচারাল যে আমাদের যে আন্ডারগ্রাউন্ডে যে পানিটা চলে যাবে এই ব্যবস্থাপনা তো রাখছি না। তাহলে ব্যক্তি পর্যায়ে বা গোষ্ঠী পর্যায়ে বলেন, সরকারি বেসরকারি পর্যায়ে সবাই যখন নিজের উন্নয়নটা করি তখন 16 আনা সেই জায়গাতে কনক্রিট বসাতে চাই, আর কিন্তু সেটা যে কালেকটিভলি শহরের জন্য জলাবদ্ধতার কারণ হবে এটার ব্যাপারে কেউ গা করি না। মূল কারণটা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা তারা দিনের পর দিন হচ্ছে এই ব্যাপারে কোনো বিকল্প আসলে উপায় কি আছে? কারণ আপনি যেই সমস্যাগুলোর কথা বলছেন আমরা যুগের পর যুগ আসলে এই সমস্যাগুলো দেখেই আসছি, এবং এগুলো দেখভাল করার জন্য নানা ধরনের সংস্থা আছে সরকারের, কিন্তু তারা আসলে কাজ করে না ঠিকমতো। কিন্তু কি করবার আছে সামনের দিনগুলোতে? মানে এখন এই মানে ঢাকা শহর বসবাস অযোগ্য, কিন্তু আমরা বাস করছি, তার মধ্যে থেকে আসলে বসবাসযোগ্য করার পরিকল্পনাটা আসলে কি হতে পারে? আমরা উত্তরটি নিব, তবে যেহেতু একজন আবহাওয়াবিদ আছেন তার কাছে আরেকটি প্রশ্ন আসলে রাখতেই চাই। যেহেতু সামনে বৃষ্টি বলয় আসছে আপনারা বলছেন, অর্থাৎ সেখানে ভারী বৃষ্টি হবার একটি সম্ভাবনা আছে, এবং আপনি বলছেন যে আগামী কয়েকদিন এরকম ভারী বৃষ্টি হবে। যদি একটু বলি যে ঠিক কিরকম পরিমাণ যদি হয়, মানে সেটির মাত্রাটি কেমন হতে পারে? ধন্যবাদ। আসলে আমি কিন্তু বলেছি আগামী 4 তারিখ পর্যন্ত মোটামুটি একটি বৃষ্টি বলয় আছে, তবে বৃষ্টি টানা হবে এই ধরনের কিন্তু পরিস্থিতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আপাতত 1 তারিখ 2 তারিখ 3 তারিখ পর্যন্ত কোস্টাল যে বেলগুলো আছে, উপকূলীয় যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর পরিবর্তে 4 এবং 5 তারিখে কিন্তু আমাদের এক্সট্রিম যে নর্দার্ন পার্ট অর্থাৎ পঞ্চগড় অথবা নীলফামারী এইসব অঞ্চলগুলোতে কিন্তু আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ভারী বৃষ্টি কোথাও। আর এখন ভারী বৃষ্টিপাত হলে কিন্তু অল্প সময়ের ভিতরে 100 মিলিমিটার বা 150 মিলিমিটার বৃষ্টিপাত এই ধরনের বৃষ্টিপাত হয়ে যায়। তবে টানা বৃষ্টিপাতের আপাতত ওই ধরনের সম্ভাবনা খুবই কম, তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 4 তারিখ এবং 5 তারিখ পর্যন্ত। 100 থেকে 120 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার কথা বলছেন আমাদের আবহাওয়া অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আদিল। আপনার কাছে কি মনে হয়, মানে সেটা তো আসলে শঙ্কার জায়গায় আবারও আসলে আমাদের সেভাবে যদি আমরা চিন্তা করি? জি, প্রথম কথা হচ্ছে যে নগরবাসীকে মেনে নিতে হবে অতিরিক্ত বৃষ্টিপাত হলে তাকে সাময়িক কিছু অসুবিধা বা জলাবদ্ধতায় পড়তে হবে, কিন্তু কর্তৃপক্ষের করণীয়টা কি? করণীয়টা হচ্ছে যে এক্সিস্টিং ক্যাপাসিটি সর্বোচ্চ ইউটিলাইজেশন করার জন্য যত ধরনের ড্রাইভ দেওয়া, বিশেষ করে আমাদের যত ধরনের আমাদের খাল বা ড্রেনগুলো আছে সেটা যেন কোনো ধরনের ময়লা আবর্জনা না জমে। আবার পাশাপাশি কৃত্রিম কিছু ব্যবস্থা বা মেকানিক্যাল ব্যবস্থা আমাদের সুইচ গেট এইগুলো আছে, যেমন আজকে আমি দেখছিলাম ডিএনসিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো একটা এলাকার সুইচ গেটগুলো অকার্যকর, যার ফলে সেখানে মানে লোকবল নিয়োজিত করে সে জায়গায় যেন সুইচ গেটগুলোতে কিছুটা পানি প্রবাহিত হয় সেটার ব্যবস্থা করছে। রাজুকে তারা চিঠি দিয়েছে। তার মানে অনেক এই ধরনের যে আমাদের সুইচ গেট থেকে শুরু করে আমাদের যে কৃত্রিম ব্যবস্থাপনা সেটার কিন্তু মানে পুরোপুরি কার্যকারিতা নাই। তাহলে সেই জায়গাগুলোতে আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। আর প্লট পর্যায়ে আমাদের প্রতিটি প্লট বা বিল্ডিং রেইন ওয়াটার হারভেস্টিং যেন করা যায়, যে কিছু পানি যদি আমি সীমিত সময়ের জন্য ধারণ করতে পারি, যখন বৃষ্টিটা কমে যাবে তখন সেই পানিটাকে যদি আমরা ড্রেনে ছাড়ি তাহলে কিন্তু প্রতিটা বিল্ডিং এরই কিন্তু কিছুটা পানির ধারণ ক্ষমতাটা বাড়ে। এই ধরনের কিছু ব্যবস্থাপনা আমাদের দরকার। আর আপনি দেখেন এই যে এত বড় আমাদের পরিবর্তন হলো, নতুন সরকার আসলে অন্তর্বর্তী সরকার, কিন্তু যারা খাল দখল করেছে, হ্যাঁ ওয়াটার বডি দখল করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কোনো একজন খাল দখলের কারণে কাউকে কিন্তু আমরা জেলখানার বা গড়াদের ভিতরে যেতে দেখলাম না। কোনো বার্তা নাই যে আপনি চাইলে এই যে জনগণকে বিপদে ফেলে এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারেন না। এই বার্তাটা স্পষ্ট করা দরকার ছিল, কেননা এখনো খাল দখলের কালচার, ওয়াটার রিটেনশন বন্ধ করার বা ভরে ফেলার কালচার এটা এখনো আছে। হ্যাঁ, তার এই কালচারটা বন্ধ করার জন্য কোথাও না কোথাও শুরু করতে হবে, যেটা আপনি সেনার নিবাসের কথা বলছিলেন, যে আপনি কেউ ড্রেন ভরাট করা কিংবা খাল ভরাট করা, ড্রেনে ময়লা ফেলা, এই যুগে যে অপরাধ, এটা যে পাবলিক নুইসেন্স, যেটা কারণে কালেকটিভলি জনগণ বিশাল আকারে ক্ষতির সম্মুখীন হয়, এটাকে সেই পর্যায়ে নেওয়ার মতো অপরাধ হিসেবে আমরা আনতে পারিনি। যার ফলে এই জন্য আমরা বারবার সচেতনতার কথা বলি। সচেতনতা তো অবশ্যই লাগবে, কিন্তু অবশ্যই আপনি যখন পাবলিক নিউসেন্স তৈরি করবেন সেটা প্যানালাইজেশন অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ল, সেটা আপনাকে এস্টাবলিশ করার জন্যই তো দরকার। হ্যাঁ, সেই জন্য আমাদের এই হ্যান্ডেল করতে হবে। আর আমাদের প্রচুর ফ্লাড ফ্লো জোন আছে, যেটা আলটিমেটলি পানিটা নামবে, সেই ফ্লাড ফ্লো জোনেও কিন্তু একের পর এক হাউজিং হচ্ছে, তো সেটা তো আমরা কেউ মানে আমরা মানছি না। যার ফলে আমরা ঢাকা থেকে পানিটা যে আলটিমেটলি ঢাকার চারপাশে 4টা নদীতে পড়বে, সেই নদীতে পড়ার মতো কি অবস্থা আছে? আমরা প্রায়শই এই কথাটা বলি যে আমরা কত টাকার প্রকল্প করলাম,
বরঞ্চ সেটা না করে প্রতিটা কর্তৃপক্ষকে বলতে হবে তিনি একটা বছরে কত কিলোমিটার আমাদের যে ওয়াটার যে চ্যানেলটা সেটাকে সংযোগটাকে সচল করেছেন। এইভাবে কোয়ান্টিটেটিভলি তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং আধুনিক যুগে আপনার জিআইএস রিমোট সেন্সিং ব্যবহার করে এবং কমিউনিটিকে এঙ্গেজ করে এই সবগুলোর মাধ্যমে কিন্তু আপনি পুরো নেটওয়ার্কটাকে সচল করার মধ্যে কিন্তু ব্যবস্থাপনা সম্ভব। হ্যাঁ, যেটা ডুয়েবল সলিউশন সেটা করে, যেটা একদমই ইরিভার্সিবল ড্যামেজ সেটার কথা আমরা বলছি না, কিন্তু এখনো চাইলে ঢাকার খালগুলোকে একটা পর্যায়ে তার ফ্লোটাকে ঠিকঠাক রাখা, সেটাকে ময়লামুক্ত রাখা এবং তার সাথে প্রতিটি এলাকাবাসীকে এঙ্গেজ করা যে আপনার এলাকার খাল, তার খালের পাড় সেটাকে আপনারা রক্ষা করেন এবং যদি কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা রাজনৈতিক ছত্রছায়া কেউ দখল করতে আসে তখন যেন কালেকটিভলি সেটাকে বাধা দেওয়া হয়। এই উদাহরণগুলো তো তৈরি করা দরকার। এই সরকার কিন্তু এই অংশটাতে একদমই নীরব ছিল গত 1 বছরে, যে তারা দখলদার। হ্যাঁ, বিশেষ করে জমি দখল করেছে, খাল দখল করেছে। হ্যাঁ, আপনি যদি খেয়াল করে দেখেন গত সরকারের আমলে আমরা দেখেছি মোহাম্মদপুরের এদিকে যে রামচন্দ্রপুর খালের উপরে অনেক কিছু হয়েছিল, সেটা তখন নিউজ হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে আবার সেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে এটা যদি এই সরকার আমলে অ্যাক্সিডেন্ট হয়, এটা আপনাদের রিপোর্ট করতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায় হলো? সেটাই, মানে যে পরিবর্তনটি আসলে প্রয়োজন সেটি যদি কর্তৃপক্ষ বুঝতে পারে তাহলে হয়তো আমরা সাধারণ যারা মানুষ রয়েছে নগরবাসী আমরা হয়তো কিছুটা পরিত্রাণ পেতে পারি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ। কারণ প্রকৃতিকে তো আসলে আমরা থামাতে পারবো না, কিন্তু দুর্ভোগটি কমানোর আসলে চেষ্টাটি আমাদের করতে হবে। ধন্যবাদ। আজকে আসলে এই বিষয়ে কথা বলবার সময় একেবারেই কম। ধন্যবাদ ডক্টর আদিল মোহাম্মদ খান এবং একই সাথে মোহাম্মদ আব্দুর রহমান খান, আপনিও যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে কথা বলবার সুযোগ হবে।